আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, আশা করছি আপনারা প্রত্যেকে অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। যে যেখান থেকে যুক্ত আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি ১৯তম শিক্ষক নিবন্ধন এক্সক্লুসিভ মডেল টেস্ট ৪৪ নম্বরে। প্রিয় শিক্ষার্থী, ১৯তম নিবন্ধন পরীক্ষার প্রস্তুতির অংশ হিসেবে আমাদের এই মডেল টেস্ট ক্লাসগুলোতে আমরা এমন কিছু গুরুত্বপূর্ণ ট্রিক্স এবং কৌশল শেয়ার করি যা আপনাদের প্রিলিমিনারি পাস করার পথকে অনেকখানি ত্বরান্বিত করবে। শুধু আমাদের এই ভিডিওই নয়, আমাদের ক্লাসগুলোই নয়, আমরা আমাদের বইগুলিও ঠিক একইভাবে সাজিয়েছি যাতে আপনারা অল্প পরেই প্রিলিমিনারি পাস করতে পারেন। আমরা গুরুত্বপূর্ণ একটা শর্ট সাজেশন বই তৈরি করেছি। আপনারা চাইলে আমাদের ডেসক্রিপশন এবং স্লাইডে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বইটি সংগ্রহ করতে পারেন। আর আপনারা যারা আমাদের জানুয়ারির ১৫ তারিখের পূর্বে বইটি সংগ্রহ করেছেন তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আপনাদের কিছুটা প্রিন্ট মিস্টেক ছিল, সেগুলোর কারেকশন কপি দেওয়া হবে ইনশাআল্লাহ। আপনাদের চাকরি জীবনের এই কষ্ট পরিশ্রম অত্যন্ত দ্রুত শেষ হয়ে আপনাদের প্রত্যেকের একটি করে কর্মসংস্থানের ব্যবস্থা হোক, মহান রাব্বুল আলামিনের নিকট এই প্রত্যাশা জানিয়ে শুরু করছি আমাদের আজকের গুরুত্বপূর্ণ ক্লাসটি। শিরোনামের প্রধান অংশ কি? তাহলে এখানে সঠিক উত্তরটা আমরা কি হবে? শিরোনামের প্রধান অংশই হচ্ছে প্রাপকের ঠিকানা, অর্থাৎ যখন আমরা কাউকে কোনো কিছু পাঠাতে যাব তার মানে এখানে হবে প্রাপকের ঠিকানা। নিচের কোনটি অর্ধ তৎসম শব্দ? এখানে আমরা প্রদত্ত অপশনগুলো যদি দেখি, এখানে হস্ত, গঞ্জ, তসবি এগুলো কিন্তু তৎসম শব্দ, তার মানে গিন্নি রয়েছে, এটি হবে একটি অর্ধ তৎসম শব্দ। সমাসের রীতি কোন ভাষা থেকে এসেছে? সমাসের ভাষা এসেছে সংস্কৃত ভাষা থেকে। মনস্তাপের সন্ধি বিচ্ছেদ কোনটি? মনস্তাপ এর সন্ধি বিচ্ছেদ করলে হবে মন বিসর্গ তাপ, তাহলে আমাদের ঘ নাম্বার অপশনটা হবে রাইট অ্যান্সার। শিরোচ্ছেদের শুদ্ধ বানান কোনটি? শিরোচ্ছেদ করতে গেলে অবশ্যই আপনাকে তালব্য স এবং যুক্ত ছ এটা ব্যবহার করতে হবে, অর্থাৎ আমাদের গ নাম্বারে রয়েছে সঠিক উত্তর। শ্রবণ শব্দটির প্রকৃতি প্রত্যয় কোনটি? শ্রবণ শব্দটির প্রকৃতি প্রত্যয় হবে, প্রথমে ধাতু চিহ্ন থাকবে, তারপর শ্রু যুক্ত অন, তার মানে গ নাম্বারটা হলো সঠিক উত্তর। হাত ধুয়ে বসা বাগধারাটির অর্থ কি? হাত ধুয়ে বসা এই বাগধারাটির সঠিক উত্তরটি হবে সাধু সাজা। আমি কিচ্ছু বুঝি না, কিচ্ছু করি নাই, আছে না? অনেকে বিগত ১৫ বছরে অনেক জ্বালাতন করেছে, এখন সাধু সেজেছে, হাত ধুয়ে বসেছে, কোনো কিছু তারা জানে না। গিন্নি কেষ্ট শব্দ দুটি কোন ধরনের শব্দ? গিন্নি আমরা কিন্তু কিছুক্ষণ আগে পড়লাম, এটি একটি অর্ধ তৎসম শব্দ, তার মানে কেষ্টটাও অর্ধ তৎসম শব্দ, তার মানে সঠিক উত্তর হবে অর্ধ তৎসম শব্দ। ব্লু প্রিন্টের পারিভাষিক শব্দ কি? ব্লু প্রিন্ট এটা হচ্ছে একটি পারিভাষিক শব্দ, এটা হচ্ছে প্রতিচিত্র। ব্লু প্রিন্ট কিন্তু কথাটা রয়েছে, ভালো করে বুঝবেন, এখানে প্রতিচিত্র। নিচের কোনটি নিত্য সমাস? নিত্য সমাসের সহজে চেনার উপায়টা হচ্ছে শেষে অন্তর থাকবে, তার মানে দেশান্তর, ভাষান্তর। সুপারস্টিশনস, আচ্ছা সুপারস্টিশনস এটি যেটি হচ্ছে এর অর্থ হচ্ছে কুসংস্কার বিদ্যা বা কুসংস্কারচ্ছন্ন অথবা কুসংস্কার, তার মানে এখানে কুসংস্কারচ্ছন্নটা হবে রাইট অ্যান্সার। নিচের কোনটিতে বিরাম চিহ্ন যথাযথভাবে ব্যবহার হয়নি? এখানে ঢাকা লেখার পরে কমা ব্যবহার করা হয়েছে, তারপর ২১শে ফেব্রুয়ারি পরে আর কোনো কিছু ব্যবহার করা হয়নি, তার মানে এখানে আমাদের রয়েছে গ নাম্বারে, এখানে সঠিকভাবে ব্যবহার হয়নি। নারীকে সম্বোধনের ক্ষেত্রে কি ব্যবহার করা হয়? সবসময় দেখবেন যে আশু এই কথাটা শেষে যুক্ত থাকবে, এসু থাকবে পুরুষদের ক্ষেত্রে, নারীদের ক্ষেত্রে থাকবে আশু, তার মানে এখানে শ্রদ্ধাস্পদাশু, তার মানে শ্রদ্ধাস্পদাশু, পদ আশু আছে না, তার মানে এই গ নাম্বারটা হবে রাইট অ্যান্সার। পেয়ারা কোন ভাষা থেকে এসেছে? পেয়ারা এটি ওয়েল নন একটি প্রশ্ন, এটা অসংখ্য বার এসে থাকে, এটি হচ্ছে পর্তুগিজ শব্দ। বাংলা ব্যাকরণে কোন পদে সংস্কৃতের লিঙ্গের নিয়ম মানে না? লিঙ্গের নিয়ম মানে না, সেটা হচ্ছে অব্যয়। আমি শব্দটি কোন লিঙ্গ? আমি, আমার, আমাদের এগুলো উভয়ই ব্যবহার করা হবে, ঠিক আছে? তাহলে এখানে উভয় লিঙ্গটা হবে সঠিক উত্তর। তবে এখানে আমার সাথে সম্পর্কিত যদি পুরুষ হয় বা পার্সন হয়, তাহলে এখানে যদি আমরা পার্সনের কথা বলি, আমার সাথে সম্পর্কিত আমি, আমরা, আমাদের, এটি কি হবে ফার্স্ট পার্সন। তুমি, তোমরা, তোমাদের এই দুগুলো এগুলো হবে, অর্থাৎ তোমার সাথে সম্পর্কিত সেটা হবে সেকেন্ড পার্সন, আর এই দুইটি ব্যতীত পৃথিবীর সবকিছুই হবে থার্ড পার্সন।
ক্ষীয়মান শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? ক্ষীয়মান শব্দের অর্থ বর্ধমান বা বর্ধিষ্ণু, তার মানে এখানে বর্ধিষ্ণুটা হবে সঠিক উত্তর। পাণিনি কে ছিলেন? পাণিনি মূলত ছিলেন একজন ব্যাকরণ রচয়িতা, তার যারা ব্যাকরণ রচনা করে তাদেরকে বলা হয় বৈয়াকরণ, তার মানে গ নাম্বারটা রাইট অ্যান্সার। বাংলা ভাষায় জ্যোতি বা ছেদ চিহ্ন মোট কতটি? বাংলা ভাষায় জ্যোতি বা ছেদ চিহ্ন হবে 12টি। মুক্ত শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? মুক্ত শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় করতে হলে অবশ্যই ওই যে আমরা গত ক্লাসগুলোতে দিয়েছি উক্তি দিয়েছিলাম, তাহলে এখানে আমরা আজকে দিয়েছি মুক্ত বা মুক্তি। তাহলে প্রথমে ধাতু চিহ্ন থাকবে, তারপরে মুচ, তারপরে কয়েত, তার মানে মুচ যুক্ত কয়েত। পাশাপাশি দুটি ধ্বনি বা শব্দের মিলনকে বা বর্ণের মিলনকে কি বলা হয়? প্রিয় শিক্ষার্থী, এই প্রশ্নের উত্তরটি অয়েল নন একটি প্রশ্ন, এটি হচ্ছে সন্ধি। নিচের কোনটি চলচ্চিত্র শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ? প্রথমে চলচ্চিত্র রয়েছে, চলচ্চিত্র রয়েছে। প্রিয় শিক্ষার্থী, এই প্রশ্নের উত্তরটি আপনাদের জন্য একটা HW থাকবে। আমাদের এই HW এর উত্তরটি এবং আপনারা কে কোথায় থেকে যুক্ত আছেন আমাদের ক্লাসে, এই প্রশ্ন আপনারা অবশ্যই আপনাদের কমেন্ট সেকশনে জানাবেন। আমাদের বিগত ক্লাসে যারা কমেন্ট করেছিলেন যে আজহারউদ্দিন লিখেছেন, মাশাআল্লাহ অনেক সুন্দর ক্লাস, আমরা অনেক কিছু শিখছি। ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই বোনেরা। আমাদের সাথে আপনারা সবাই যারা যুক্ত আছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, এত কষ্ট করে সময় নিয়ে আপনারা যারা আমাদের এই ভিডিওগুলো দেখেন। শিপন হাওলাদার বলেছে যে 16 নাম্বার 5 মিনিট হবে, লসাগু বের করলে 300। হ্যাঁ, এটা আমাদের একটু মিস্টেক হয়েছে, আমরা 3 মিনিট অ্যান্সার করেছিলাম, সঠিক উত্তরটি হবে 5 মিনিট। আতিশী খাতুন পাবনা থেকে লিখেছেন হ্যাঁ 16 নাম্বার 5 মিনিট। হ্যাঁ, সবাই দেখছি। হ্যাঁ, তার মানে আপনারা নিশ্চয়ই অঙ্কগুলো শিখেছেন। দিব্য লিখেছেন যশোর থেকে। মানহা রহমান লিখেছে আপনাদের ক্লাসগুলো খুব ভালো লাগে। আচ্ছা, কালকে দেওয়ার কথা ছিল। হ্যাঁ, ক্লাসটা গতকাল দেওয়ার কথা ছিল, আপনি অনেক খুঁজেছেন কিন্তু পান নাই, আমরা গতকাল ক্লাসটা দিতে পারিনি। এরপর রাজিয়া সুলতানা লিখেছেন আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আমি রাজিয়া সুলতানা বলছি নকলা টু জামালপুর ডিস্ট্রিক্ট থেকে। খুব ভালো লাগে আপনার বোঝানোর টেকনিকগুলো, মে আল্লাহ ব্লেস ইউ। গুড নাইট। আচ্ছা, আপনাকেও আল্লাহ হেফাজতে রাখুক, ভালো রাখুক এবং একটা আরো ভালো কর্মসংস্থানের ব্যবস্থা করে দিক। মামুন মিয়া কাপাসিয়া গাজীপুর থেকে লিখেছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে। তামান্না আক্তার লিখেছেন আপনার ক্লাসগুলো অনেক সুন্দর, মার্জিত গণিত ক্লাস দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য দোয়া রইল, আল্লাহ আপনাকে নেক হায়াত দারাজ করুক, আল্লাহ এই দোয়াটুকু আপনার জন্য প্রযোজ্য করুক। নুরুল আলম মাশাল্লাহ বলেছেন। রাহিমা আক্তার সালাম দিয়েছেন, ওয়ালাইকুম সালাম। এছাড়াও তামান্না আক্তারও লিখেছেন হবিগঞ্জ থেকে। শাহান সাহা লিখেছেন, আচ্ছা শান সাহা মানে আপনি নামটা একটু বরিশাল থেকে লিখেছেন, নামটা একটু লিখবেন প্রিয় শিক্ষার্থী। মাশাআল্লাহ অনেক সুন্দর করে বোঝান, আপনাকে ধন্যবাদ। আতিশী খাতুন 19 নম্বরের সঠিক উত্তর দিয়েছেন। আকলিমা খাতুন লিখেছেন অনেক ভালো লাগে আপনাদের ভিডিওগুলো। এছাড়াও আর অনেক শিক্ষার্থী আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, আপনাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমরা অন্তত এই প্রত্যাশা করি যে আমাদের সাথে যুক্ত থাকলে অবশ্যই আরো ভালো কিছু আপনারা শিখতে পারবেন। এছাড়াও আমরা নিয়মিত কিন্তু আমাদের সবগুলো ক্লাস দিচ্ছি এবং আমাদের প্রাইমারি ক্লাসগুলো খুব তাড়াতাড়ি চলে আসবে ইনশাআল্লাহ। 23 নম্বরে যেটি বলা আছে আগুন এর সমার্থক শব্দ কোনটি? আগুন শব্দের সমার্থক শব্দটি হবে অনল। শুদ্ধ বানান কোনটি? আলস্য, অলসতা, এই ধরনের শুদ্ধ বানানটা হবে আলস্য। অবশ্যই গ নাম্বারটা রাইট আনসার। বাংলা ভাষা মূলত কোন ভাষার অন্তর্গত? আচ্ছা, কোন ভাষা থেকে এসেছিল এই জাতীয়? তাহলে অন্তর্গত যদি বলা হয় তাহলে অবশ্যই এটা ইন্দো ইউরোপীয় জাতিগোষ্ঠীর অন্তর্গত ছিল, তার মানে এখানে এই ক নাম্বারটাই হবে রাইট আনসার। ইংরেজি অংশের শুরুতে যেটি রয়েছে দ্য ফ্রুট ইজ সুইট ড্যাশ দ্য টেস্ট, তার মানে কি এই ফলটি কি মিষ্টি? কিভাবে বুঝলাম? টেস্টের দ্বারা বুঝলাম, তার মানে বাই দ্য টেস্ট, তার মানে এখানে বাই দ্য টেস্ট। ডিড হি সি এনিওয়ান ইন দ্য রুম? আচ্ছা, তুমি কি কিছু দেখেছো এই রুমে? এটাকে অ্যাসার্টিভ করতে হবে। তাহলে হি স নো ওয়ান ইন দ্য রুম, সে কাউকে এই রুমে দেখেনি। তাহলে হি স নো ওয়ান নাকি এনিওয়ান, কোনটা হবে? অবশ্যই নো ওয়ান হবে। আই হ্যাভ নো মানি ড্যাশ হ্যান্ড, তার মানে ইন মাই হ্যান্ড বা ইন হ্যান্ড, আমার কাছে কোনো টাকা নেই। আই হ্যাভ নো মানি ইন মাই হ্যান্ড বা ইন হ্যান্ড। ইট ইজ হেলথ হুইচ ইজ ড্যাশ, তার মানে ওই যে হেলথ ইজ ওয়েলথ, এটাকে আমরা পরিবর্তন করতে পারি ইট ইজ হেলথ হুইচ ইজ ওয়েলথ। আচ্ছা, ইফ উই প্র্যাকটিসড স্পিকিং ইংলিশ উই ড্যাশ স্পিক বেটার। আচ্ছা, তার মানে এখানে বোঝাতে হচ্ছে যে আমরা যদি
কথা বলার ইংরেজিতে কথা বলে প্র্যাকটিস করি তাহলে আমরা ভালো মতো বলতে পারবো। তাহলে ইফ উই প্র্যাকটিসড স্পিকিং ইংলিশ উই কুড, আমরা পারবো স্পিক বেটার, ভালোভাবে কথা বলতে। তার মানে এখানে কুডটা হবে রাইট অ্যান্সার। হি অ্যান্ড আই ড্যাশ ওয়েল, তাহলে অ্যান্ড দ্বারা আমাদের কি যুক্ত হয়েছে? হি অ্যান্ড আই, তার মানে এখানে আমরা একাধিক রয়েছি, তাহলে এখানে হবে হি অ্যান্ড আই আর। যদি অ্যাজ ওয়েল অ্যাজ থাকতো, হি অ্যাজ ওয়েল অ্যাজ, তখন এখানে হতো এম। বিনা মেঘে বজ্রপাত, তার মানে বিনা মেঘে বজ্রপাত মানে হঠাৎ কোনো একটা খবর আসে যেটা আমাদের জন্য সহ্য করা কঠিন হয়। তাহলে এখানে বোল্ট, এখানে বলা হয় যে বোল্ট টু দ্য, এইভাবে যে বোল্ট ফ্রম দ্য ব্লু, যেটা আমরা ফ্রেজে পড়েছি। তাহলে এখানে এই উত্তরটা সঠিক হবে, ইট ইজ এ বোল্ট ফ্রম দ্য ব্লু। তার মানে খ নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। আশা করছি বিষয়গুলো বোঝাতে পেরেছি। সে এক সপ্তাহ যাবৎ অসুস্থ, তাহলে এখানে এক সপ্তাহ যাবৎ কথা আছে, তার মানে ফর এ উইক, তার মানে হি হ্যাজ বিন ইল ফর এ উইকটা হচ্ছে রাইট অ্যান্সার। হি হ্যাজ বিন ইল ফর এ উইক। দাঁড়াও আমি এখনই আসছি, ওয়েট আই এম কামিং নাও, কারণ এখনই আসছি, তার মানে ওয়েট আই এম কামিং নাও, অর্থাৎ খ নাম্বারটি অ্যান্সার। জ্ঞানীরা বেশি কথা বলেন না, তার মানে কি? দ্য ওয়াইজ ডু নট টক মাচ বা ডো নট টক সো মাচ। এখানে টক মাচ কথাটা ব্যবহার করলেই রাইট হবে, তার মানে এখানে দ্য ওয়াইজ ডু নট টক মাচটা হচ্ছে রাইট অ্যান্সার। হি কেম টু ঢাকা উইথ এ ভিউ টু ড্যাশ এ নিউ প্লেস। আমি কিন্তু বারবার ক্লাসে এই জিনিসটা পড়াই যে উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, ইউজ টু, উড ইউ মাইন্ড, এই কয়েকটা থেকে একটা পাবেনই পাবেন। তার মানে উইথ এ ভিউ টুর পরে আইএনজি যুক্ত ভার্ব থাকতে হবে অবশ্যই, তাহলে রাইট অ্যান্সার হবে ভিজিটিং। Some interesting facts about your past have just come to light. এখানে come to light মানে কি? come to light মানে আমরা যদি একেবারে সাদাসিধা বাংলা করি, পাদপ্রদীপের আলোয় আসা, তার মানে বাহিরে আসা। become known পরিচিত হওয়া, তার মানে এখানে to become known। তারপরে যেটি রয়েছে আমাদের দ্য প্যাসিভ ফর্ম, প্যাসিভ করতে হবে ডু নট ডু ইট, যেটি করো না, তার মানে লেট নট ইট বি ডান। যেহেতু আমাদের এটা ডু নট ডু ইট, এটাকে আমরা লেট দ্বারা করতে হবে, আর নট যুক্ত থাকার কারণে আগে লেট নটটা চলে আসবে, তার মানে লেট নট ইট বি ডান। দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড স্ক্রিম, স্ক্রিম এর সিনোনিমটা কি? এখানে সঠিক উত্তর হবে এল, অর্থাৎ ইয়েল, যার অর্থ হচ্ছে চিৎকার করা, শাউটিং করা। তার মানে এখানে আমরা যেটি বলি, তাহলে স্ক্রিম মানে কি? চিৎকার করা, তার এখানে ইয়েল বা শাউটিংটা হবে রাইট অ্যান্সার। আই হেল্প ইউ ইফ আই কুড, আচ্ছা এখানে কন্ডিশনাল রয়েছে, তাহলে এখানে যে কন্ডিশনাল রয়েছে, তাহলে আই উড হেল্প, আই হেল্প ইউ ইফ আই কুড, তাহলে এখানে আই উড হেল্প এইটুকু লিখলে আমাদের হবে, তার মানে ক নাম্বারটাই হচ্ছে রাইট অ্যান্সার। হি ইজ সো ডিসঅনেস্ট দ্যাট হি ক্যানট স্পিক দ্য ট্রুথ, সে এতটাই অসৎ যে সে সত্য কথা বলে না। তার মানে ওই যে টু উইক টু ওয়াক আমরা পড়েছি না, হি ইজ টু ডিসঅনেস্ট টু স্পিক দ্য ট্রুথ, সে এতটাই অসৎ যে সত্য কথা বলে না। আচ্ছা, তার গ নাম্বারটা এখানে রাইট অ্যান্সার হচ্ছে হি ইজ দ্য বেস্ট বয় বা বেস্ট প্লেয়ার বা বেস্ট গার্ল, যেটাই বলি না কেন সেটা হবে, তাহলে এটা নেগেটিভ করতে হবে। তাহলে এই অবস্থায় বেস্ট সুপারলেটিভ থেকে আমাদের পজিটিভ যে নেগেটিভ করি, তাহলে সেক্ষেত্রে নো আদারের ব্যবহারটা করা যেতেই পারে। নো আদার প্লেয়ার, নো আদার বয়, নো আদার গার্ল ইজ অ্যাজ গুড অ্যাজ হি, তার মানে এখানে নো আদারটা হবে নো আদার প্লেয়ার ইজ অ্যাজ গুড অ্যাজ হি, এটা হচ্ছে রাইট অ্যান্সার। রিড টু লার্ন, এটাকে কমপ্লেক্স করতে হবে। ইফ ইউ রিড, যদি তুমি পড়ো, ইফ ইউ লার্ন বা ইউ উইল রান, এটি হবে রাইট অ্যান্সার। যদি তুমি পড়ো তাহলে তুমি শিখবে, তাহলে ইফ ইউ রিড ইউ উইল লার্ন, তার মানে গ নাম্বারে রয়েছে আমাদের রাইট অ্যান্সার। লুক বিফোর ইউ লিভ, দ্য ওয়ার্ড বিফোর ইউজড অ্যাজ এ সেন্টেন্স, এখানে বিফোরটা কি হিসেবে ব্যবহার করা হয়েছে? আমরা নিশ্চয়ই দেখছি যে বিফোর একটা কি, একটা প্রিপোজিশন, বাট এখানে আসলে কি হিসেবে ব্যবহার হয়েছে সেইটা আমাদের বলেছে যে দ্য ওয়ার্ড বিফোর ইউজড ইন দ্য সেন্টেন্স, এই সেন্টেন্সে বিফোর কি হিসেবে ব্যবহার হয়েছে। তাহলে লুক বিফোর ইউ লিভ, কোনো কিছু করার আগে ভেবে দেখো, তার মানে এখানে কিন্তু প্রিপোজিশন হিসেবে ব্যবহার হয়নি, এখানে হয়েছে কি কনজাংশন হিসেবে। প্লিজ লুক অ্যাবভ, উপরে তাকাও। এবারে কি লুক মানে কি তাকানো, আর এই লুকটাকে মডিফাই করেছে কে? অ্যাবভ, তার মানে অ্যাবভটা হচ্ছে অ্যাডভার্ব। গ্রাস্প অল লস অল, তাহলে এখানে কোনটা হবে? লস অলটাই হবে সঠিক উত্তর, অর্থাৎ ঘ নাম্বার।
ডেথ ইজ এ ডেস্ট ডিসঅনার, মৃত্যু অপমানের চেয়ে শ্রেয়, তার মানে কি ডেথ ইজ প্রিফারেবল টু ডিসঅনার, তার মানে প্রিফারেবলটা হবে রাইট অ্যান্সার। ইট টেক্স টু ড্যাশ মেক্স এ কোয়ারেল, মানে কি এক হাতে তালি বাজে না, ইট মেক্স টু মেক এ কোয়ারেল। 48 নম্বরে তাহলে অ্যান্সারটা আমরা করবো কি টু, অর্থাৎ গ নাম্বার। দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড কল, কল মানে কি ডাকা, আমরা জানি না যে কল করতে হবে, কল দিতে হবে, ডাকতে হবে, এটাই হলো কথা। কল মানে কি ডাকা, তাহলে এটা যদি আমরা আদালতের ভাষায় বলি তাহলে হবে সামান, অর্থাৎ ডেকে পাঠানো। দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড লিবার্টি, তাহলে লিবার্টির বিপরীত শব্দটা কি হবে, তাহলে লিবার্টির বিপরীত শব্দটি হবে বন্ডেজ, কারণ কি বন্ডেজ মানে কি বন্ধক, আর লিবার্টি মানে কি স্বাধীনতা বা স্বাধীন। আশা করছি বিষয়গুলো বোঝাতে পেরেছি। প্রিয় শিক্ষার্থী, আমরা গণিত অংশ শুরু করার আগে আপনাদের জ্ঞাতার্থে আরো একবার জানাতে চাই, আপনারা যারা এখনো আমাদের 19তম শিক্ষক নিবন্ধনের গুরুত্বপূর্ণ শর্ট সাজেশনের বইটি সংগ্রহ করেননি, অবশ্যই অত্যন্ত দ্রুত অর্ডার করে বইটি সংগ্রহ করুন। আমরা এটা বলতে পারি যে আপনাদের প্রিলিমিনারি পাসের জন্য এই একটা বই যথেষ্ট ইনশাআল্লাহ। তাহলে শুরুতে আমাদের রয়েছে এবিসি ত্রিভুজে বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হলো। এ কোণ যদি 60 ডিগ্রি হয়, বি কোণ যদি 90 ডিগ্রি হয়, এ সি ডি সমান কত? তাহলে এখানে আমরা একটা আনুপাতিক চিত্র অঙ্কন করলাম যে এ বি সি, তাহলে এই এ বি সি একটা ত্রিভুজ, এই বিসি বাহুকে কি করা হলো ডি পর্যন্ত বর্ধিত করা হলো। এবারে কি বলেছে যে এ কোণ সমান 60, মানে এই যে এটা সমান 60, বি কোণ সমান 90, মানে এইটা সমান 90, এবারে আছে এসি ডি সমান কত, মানে এই যে এই কোণটা সমান কত, রাইট? তাহলে দেখেন এটা যদি 60 হয়, এটা যদি 90 হয়, তাহলে 9 6 কত হলো 150 হলো, তার মানে এই যে এখানে আর একটা নিতে কত হবে 30 ডিগ্রি হবে, কারণ কি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে আমরা এই যে এই কোণটার মান কত পেয়েছি 30 ডিগ্রি, এখন বের করতে হবে এই কোণটি। তাহলে কিভাবে বের করব বলেন তো? বি এবং ডি কে কল্পনা করুন সরল কোণ, মানে 180 ডিগ্রি, যার মধ্যে আমরা এই কোণটির মান জানি 30, তার মানে বাকিটুকুর মান হবে কত 150, তার মানে এখানে 150 হবে এসি ডি এর মান। 1 ইঞ্চি সমান কত সেন্টিমিটার? অসংখ্যবার এই প্রশ্নটি এসেছে, 2.54 সেন্টিমিটার। চতুর্ভুজের চার কোণের অনুপাত 1 2 2 3 হলে বৃহত্তম কোণের মান কত হবে? 2 আর 1 3, 3 2 5, 3 8, তার মানে 360 কে আমরা 8 দ্বারা ভাগ করব। কেন 360? কারণ চতুর্ভুজের চার কোণের সমষ্টি কত হয় 360 হয়। তাহলে আমরা যদি এখন 360 কে কত হয়েছে আমাদের 8 দ্বারা যদি ভাগ করি, তাহলে 360 কে আমরা 8 দ্বারা ভাগ করলে পাবো 45, আর 45 কে যদি আমরা বৃহত্তম যেহেতু বলছে, বৃহত্তম কত 3, তাহলে 3 দ্বারা গুণ করলে কত পাবো 135, আর এই 135 ডিগ্রিটা হবে বৃহত্তম কোণের মান। সাইন সমান, আচ্ছা সাইন থিটা সমান যদি 4/5 হয়, তাহলে ট্যান থিটা সমান কত? অনেকেই এই অঙ্কের ক্ষেত্রে ক্যালকুলেশন করে একদম যা তা অবস্থা করে ফেলায়, অত ক্যালকুলেশন করার প্রয়োজন নাই, জাস্ট এটা চিন্তা করবেন সাইন মানে কি লম্ব বাই অতিভুজ, তাহলে আমরা লম্ব আর অতিভুজটা আঁকাবো, তাহলে ভূমি তো আঁকাতেই হবে। তাহলে লম্ব কত আছে 4, অতিভুজ কত আছে 5। এবারে চিন্তা করুন তো সমকোণী ত্রিভুজের সর্বনিম্ন অনুপাত কত 3 4 5, তার মানে নিশ্চয়ই ভূমিটা হবে 3। আমি কি বুঝাইতে পারছি বিষয়টা? তাহলে 3 4 5। এবারে আসি ট্যান সমান কি, ট্যান সমান লম্ব ভাগ ভূমি, তাহলে লম্ব কত পাইছি 4, ভূমি কত পাইছি 3, তার মানে 4 এর 3টাই অ্যান্সার। বিষয়টা ক্লিয়ার করতে পারছি তো? যদি না করতে পারি অবশ্যই জানাবেন যে আসলে বিষয়টা বুঝতে পারিনি। অত ক্যালকুলেশন যে সাইন থিটার মান বসাও, এটার মান বসাও, অনেক কাহিনী করার প্রয়োজন নাই, আপনারা এই টেকনিকগুলো অবলম্বন করবেন। আর আমরা এই টেকনিকগুলো আপনাদের এই জন্য শেখাই যাতে পরীক্ষার রুমে গিয়ে আপনাদের কখনো হতভম্ব না হতে হয়। 2 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি বর্গের অভ্যন্তরে একটি অন্তবৃত্ত অঙ্কিত হলো। বৃত্ত দ্বারা বর্গের অনধিকৃত অংশের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? তাহলে এখানে পাই মাইনাস করতে হবে কত থেকে 4 থেকে, তাহলে যেহেতু 2 সেন্টিমিটার আছে এটা স্কোয়ার মাইনাস পাই, তাহলে এটা হবে 4 মাইনাস পাই, এটাই হবে আমাদের সঠিক উত্তর। কিভাবে আমি আবারও বললাম যে কই গেল, আচ্ছা 4 মাইনাস পাই। এখানে যেহেতু 2 সেমি বাহুর দৈর্ঘ্য বিশিষ্ট কেন্দ্র রয়েছে, তার মানে এখানে স্কোয়ার করলে কত হবে 4 হবে। আর বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্যের অর্ধেক, বৃত্তের ব্যাসার্ধ বর্গের বাহুর দৈর্ঘ্যের অর্ধেক বলা আছে না? হ্যাঁ, তাহলে এই জন্য হবে বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার হবে। সেক্ষেত্রে আমরা এটা যদি করি তাহলে 4 মাইনাস
পাইটা হবে এখানে রাইট অ্যান্সার। একটি রম্বসের কর্ণদ্বয় 5 সেন্টিমিটার 6 সেন্টিমিটার, এর ক্ষেত্রফল কত? আমরা ঠিক গতকালের ক্লাসে এই ধরনের অঙ্কটা করিয়েছি। এই প্রশ্নটাও আপনাদের জন্য একটা এইচডব্লিউ থাকবে, কারণ রম্বসের ক্ষেত্রফলের সূত্রটা কিন্তু আমরা গতকাল শিখিয়েছি সুন্দরভাবে। 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গের কর্ণের দৈর্ঘ্য কত? তাহলে কর্ণের দৈর্ঘ্য মনে আছে আপনাদের কত বলেন তো? কর্ণের দৈর্ঘ্য আমরা কিভাবে শিখেছি? যে √2a শিখেছি না, যে √2 এটাই হচ্ছে বর্গের কর্ণের দৈর্ঘ্য। তাহলে এর মান কত? 5। তাহলে 5√2টাই হচ্ছে সঠিক উত্তর। তাহলে এখানে 5√2 সেন্টিমিটারটা হচ্ছে রাইট আনসার। আবারও বলছি, কোনো অঙ্ক বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। একটি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে যেখানে উহার সমান সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য 50 এবং 60? আচ্ছা, যেখানে উহার সমান সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য 50 সেন্টিমিটার আর ভূমি হচ্ছে 60 সেন্টিমিটার, এই তো কথা। অর্থাৎ আমি যদি একটি আনুপাতিক চিত্র অঙ্কন করি তাহলে এইটা, তার মানে এটা 50, এটাও 50 আর নিচেরটা হচ্ছে 60। আচ্ছা, তাহলে আমাদের সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের আমাদের যে ক্ষেত্রফলটা সেটার সূত্র নিশ্চয়ই আমাদের জানতে হবে। সেই ফর্মুলাতে ফেরালে আমরা অঙ্কটা করতে পারবো। তাহলে আমরা যদি সূত্রটা লিখি তাহলে কিভাবে লিখবেন? b/4 রুট ওভার, তাহলে এখানে রুট ওভার a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এভাবে লিখবেন b/4, তারপরে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। মানে বিটা কোনটা হবে? বি হবে অসমান বাহু, তার মানে 60। তার মানে এখানে 60/4 রুট ওভার a স্কোয়ার। এ কোনটা? আচ্ছা সরি, 4 ইন্টু a স্কোয়ার, তাই না? 4টা লেখা হয়নি। তার মানে এখানে 4 ইন্টু 50 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বি স্কোয়ার মানে কি? 60 স্কোয়ার। তার মানে এখানে 4 দিয়ে যদি আমরা কাটাকাটি করি তাহলে কত হবে? 15 হবে রুট ওভার। তাহলে এখানে 50, আচ্ছা এখানে সরাসরি যদি 50 করি তাহলে 5 5 2500, আর এখানে যদি আমরা 4 দ্বারা গুণ করি তাহলে সরাসরি আমাদের এখানে 10,000 হয়ে যাচ্ছে, মাইনাস এখানে 3600। তার মানে 15 রুট ওভার, তার মানে 10,000 থেকে 3600 যদি আমরা এখানে, তাহলে এখানে আমাদের 10,000 থেকে 3600 যদি বিয়োগ করি তাহলে কত হবে? 6,400। এবার এখানে আমাদের 15 আর রুট ওভার করলে এখানে কত হবে? জাস্ট এখানে আমাদের রাইট অ্যান্সার 80 হবে, কারণ 8 8 64। 80 আর 15 গুণ করলে আমাদের জাস্ট হচ্ছে কত? 1200। আর এই 1200 সেন্টিমিটার স্কোয়ার মানে বর্গ সেন্টিমিটারটা হবে আমাদের সঠিক উত্তর। একটি সংখ্যা ও তার গুণাত্মক বিপরীতের সমষ্টি 2 হলে সংখ্যাটি কত? কথাটা ভালোভাবে বুঝবেন। একটি সংখ্যা এবং তার গুণাত্মক বিপরীতের সংখ্যা, গুণাত্মক এই যে x + 1/x = 2, এইভাবে। তাহলে এখানে সংখ্যাটি কত? তাহলে 1 + 1/1 = 2, তাই হচ্ছে না? তার মানে সংখ্যাটি হচ্ছে 1। আশা করছি বিষয়টা বোঝাতে পেরেছি। এর পরবর্তী আমাদের গুরুত্বপূর্ণ অঙ্ক আছে। x/2 পাওয়ার রয়েছে a + 1 = 1 হলে a এর মান কত? তাহলে আমরা যদি একটুখানি এভাবে বুঝি যে আমরা সূচকের যেটি রয়েছে, যে কারো উপরে যদি 0 থাকে সেটার মান কত হয়? 1 হয়ে যায়। তাহলে x/2 রয়েছে, তাহলে x/2 উপর আমরা এর পরিবর্তে -1 নিলাম, আর যে +1 ছিল সেটা রয়ে গেল। তার মানে এখানে কি থাকবে? x/2 উপরে 0 থাকবে, আর এই 0-র মান কত হবে? 1। তার মানে এ পরিবর্তে আমরা কত লিখতে পারবো? -1টা আমরা এখানে লিখতে পারবো এ এর পরিবর্তে। তার মানে এখানে সঠিক উত্তর হচ্ছে -1। 3, আচ্ছা এখানে 3 × 2n 4 × 2n - 2 = কত? আচ্ছা এটা 2 × n + 1, এটা হবে রাইট অ্যান্সার। আমি যদি বিস্তারিত একটি আপনাদের করে দিই তাহলে এখানে প্রথমে অঙ্কটা উঠাইতে হবে, আমাদের পুরো অঙ্কটা উঠাতে হবে। আচ্ছা তাহলে পুরো অঙ্কটা আমরা একটু উঠাবো, যে আমাদের কি রয়েছে? 3, একটুখানি বুঝবেন, সময় বেশি লাগবে, আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন। -4 × 2n - 2, তাহলে এখানে 3 × 2n ঠিক থাকলে এখানে 4টাকে ভাঙা নেব, a স্কোয়ার করবো, এখানে 2n - 2, 3 × 2n - এবারে এখানে ভিত্তি আমাদের দুই একই ধরনের আছে, তার মানে একটা নেব। আর পাওয়ার গুণের সময় পাওয়ারগুলো কি হয়? যোগ হয়ে যায়, তার মানে 2 + n - 2। এবারে আসি 2n - 2। এবারে এই যে আমাদের এখানে +2 - 2 আছে, কেটে যাবে, তাহলে জাস্ট থাকলো কি? 2n থাকলো। এবারে উভয় পক্ষ থেকে 2n কমন নিলে কত হবে? 3 - 1।
তার মানে কি থাকলো? আচ্ছা, তাহলে 2n থাকলো, আর এখানে 3 থেকে অনেক 2 থাকলো। তার মানে এখানে আমাদের কত হবে? এবারে ভিত্তি 1 হয়ে গেছে না? তার মানে 2n প্লাস 1। তার মানে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এরপর আমাদের যেটা রয়েছে নিচের কোনটি মূলদ সংখ্যা? আচ্ছা, মূলদ সংখ্যা আমাদের বলবো কি? এখানে কিউবিক রুট, আচ্ছা √6 রয়েছে, এটা হবে না। পাই তো হবেই না, √2 এটি তো হবেই না। তার মানে কিউবিক √8টা হচ্ছে মূলদ সংখ্যা। কেন কিউবিক √8টা মূলদ সংখ্যা হবে? আমরা যদি এটাকে এইভাবে মিলাই, কারণ কিউবিক √8 এর মানটা হবে জাস্ট 2। এটাই হচ্ছে রাইট অ্যান্সার। আর 2টা হচ্ছে মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা হোক বা জোড় সংখ্যা তো স্বাভাবিক সংখ্যা তো, সুতরাং এটি একটি মৌলিক সংখ্যা, সরি মূলদ সংখ্যা। তার মানে এখানে কিউবিক √8টা হচ্ছে রাইট অ্যান্সার। লগ এক্স ভিত্তিক 5 এর মান 2 হলে এক্স এর মান কত? জাস্ট আমরা জায়গাটা যদি এক্সচেঞ্জ করে দিই তাহলে আমাদের কত হবে? √5 হবে। কারণ আমরা যদি এখানে এভাবে করি যে লগ এক্স, তাহলে এখানে আমরা এক্সটা চলে যাবে, তখন এক্স এর উপরে স্কোয়ার সমান 5 হবে, আর এক্স সমান √5 হবে। তার মানে √5টা হচ্ছে রাইট অ্যান্সার। 3টি ঘন্টা একত্রে বাজার পর তারা 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা পর পর বাজতে লাগলো। একদিনে তারা কতবার বাজবে? গতকাল কিন্তু এই ধরনের অঙ্ক আপনাদের কমেন্টে উত্তর দিতে বলেছিলাম, এবং আপনারা মোটামুটি, আচ্ছা না এভাবে দিলাম না, এটা ভুল হয়েছিল, আপনারা সঠিক অ্যান্সারটা দিয়ে দিয়েছেন। অত্যন্ত অত্যন্ত খুশি হয়েছি যে আপনারা পেরেছেন। তার মানে আজকে এই অঙ্কটা আপনাদের জন্য SW থেকে গেল, আপনারা অবশ্যই কারেক্ট অ্যান্সারটা জানিয়ে দেবেন। 0, 2, 3 এর গসাগু কত? গসাগু হতে গেলে প্রত্যেকটা উপাদান থাকতে হয়, যেহেতু নাই সেক্ষেত্রে 1। একটি সংখ্যাও তার গুণাত্মক বিপরীতের সমষ্টি √3 হলে ওই সংখ্যার ঘন এবং ঘন এর বিপরীত, আচ্ছা গুণাত্মক বিপরীতের সমষ্টি কত? অনেক ক্ষেত্রে অঙ্কটা দেখে আপনাদের মাথা সোজা হতে পারে, যাই হোক। তার মানে এখানে একটি সংখ্যা তার গুণাত্মক বিপরীতের সংখ্যা আমরা ধরে নিলাম, একটি সংখ্যা এবং গুণাত্মক বিপরীতের সংখ্যা √3। এবারে মনে পড়তেছে তো যে কোন অঙ্ক চেয়েছে? ঘন এবং ঘনের বিপরীত গুণকে, তার মানে x³ + 1/x³। এখন অঙ্ক তো পারবেন, এখন অঙ্ক পারবেন। প্লাসের মান দেওয়া আছে, প্লাসের সূত্র দেওয়া আছে। এবারে বলুন তো টেকনিকটা কি? মান কিউব -3 ইন্টু মান, তার মানে কি 3³ - 3 ইন্টু √3 ইকুয়াল কি হবে? একটা বিগ অশ্বডিম্ব হবে। তার মানে এখানে এটা হচ্ছে 0 অ্যান্সার। দুটি সংখ্যা বর্গের সমষ্টি এবং অন্তর্ফল যথাক্রমে 61 এবং 11 হলে সংখ্যা দুইটি কি কি? কি বলেছে? বর্গের সমষ্টি। তাহলে বর্গের সমষ্টি কি? আমরা যদি অপশনগুলো দেখি, অপশনগুলো আমরা প্রথম যে অপশন রয়েছে 7, 6, তাহলে এখানে আমরা প্রথমে অন্তর্ফল যদি করি, যেমন 7, 7 = 49, 6, 6 = 36, বিয়োগফল কি 11 হয়? না। 7, 7 = 49, 4, 4 = 16, বিয়োগফল কি 11 হয়? হয় না। 12, 12 = 121, 1, বিয়োগফল 11 হয় না। 6, 6 = 36, 5, 5 = 25, এবারে কিন্তু বিয়োগফল 11 হয়ে গেছে। তার মানে 6 এবং 5টাই হচ্ছে সঠিক উত্তর। 2a² + 6a - 8t এর একটি উৎপাদক কোনটি? a+8, বুঝাই যাচ্ছে a+8টা হবে রাইট অ্যান্সার। 60 লিটার পানি ও চিনির মিশ্রণে অনুপাত 7:3, ওই মিশ্রণে আর কত লিটার চিনি মিশালে অনুপাত 3:7 হবে? আচ্ছা, এখানে 3:7 হবে। তাহলে একটুখানি খেয়াল করেন, আছে কত? 7:3, পরিবর্তিত অনুপাত কত? 3:7। তার মানে কি ব্যস্ত আনুপাতিক হয়েছে কিনা? আচ্ছা, তাহলে এখানে টেকনিকটা হচ্ছে মোট। তাহলে এখানে মোট আমরা করব গুণন অনুপাতগুলোর পার্থক্য। যেহেতু আমাদের প্রথম দ্বিতীয় অনুপাত বলতে হবে না, কারণ দুটো অনুপাতই একই। অনুপাতগুলোর পার্থক্য কত? সরি, এখানে 4 হবে। আচ্ছা, তাহলে অনুপাতগুলোর পার্থক্য হলো 4। এবারে ভাগ করব অনুপাতের ছোট সংখ্যা দ্বারা। তার মানে 3×20 = 60, 4×20 = 80, 80 লিটার অ্যান্সার। সময় লেগেছে? জাস্ট বোঝানোর ক্ষেত্রে সময় লাগছে, বাট অঙ্ক করতে কত সময় লাগবে? 3 সেকেন্ড। লিখলাম কত? 60, অনুপাতের পার্থক্য 4, অনুপাতের ছোট সংখ্যা 3, 3×20 = 60, 4×20 = 80। জাস্ট 4 সেকেন্ডও সময় লাগবে না। আপনারাও এইভাবে বাসায় প্র্যাকটিস করবেন। টাকায় 10টি এবং টাকায় 15টি দরে সমান সংখ্যক লিচু কিনে সবগুলি লিচু 12 টাকা দরে বিক্রয় করলে কত লাভ বা ক্ষতি হবে? এই অঙ্কটা কিন্তু প্রথম দিকে প্রচুর করিয়েছি। এত করে
লাভ ক্ষতি কিছুই হয় না, সুতরাং অঙ্কটা বোঝানোর প্রয়োজন হয় না। তাহলে এখানে লাভ ক্ষতি কোনো কিছুই হয় না। বার্ষিক 10-এর 3% হার মুনাফায় 1350 টাকা, কত বছরে মুনাফা আসলে 1620 টাকা হবে। তার মানে আই সমান PNR ভাগ 100 করলেই কিন্তু আমরা পেয়ে যাব। তাহলে এখানে আইটা কত, আমাদের কি চেয়েছে, কত বছরে, তার মানে কি এন চেয়েছে। তার মানে এন সমান কি আই গুণন 100 ভাগ PR, এটাই তো। আইটা কত, তাহলে এত পার্সেন্ট হার মুনাফায় এত টাকা মুনাফা আসলে 1620 টাকা হবে। তার মানে এখান থেকে ইন্টারেস্টটা বের করতে হবে। তাহলে 1350 বিয়োগ 1620, তাহলে মুনাফা কত হতে হবে, 270 হতে হবে। তার মানে 270 গুণ 100, পি কত ছিল, পি রয়েছে আমাদের 1350 টাকা, গুণন আর কত, আর হচ্ছে 10-এর 3। তার মানে 10-এর 3, 10 এখানে আসবে আর 3টা যাবে উপরে। এখন যদি আমরা কাটাকাটি করি, 10-এর 0, 100-র 0, 1350-এর 0, 100-র 0 কেটে দিলাম। 135 দিয়ে 270টা কাটলে হবে 2, 3 দুগুণে 6, আর এই 6 বছরটাই হচ্ছে রাইট অ্যান্সার। যদিও ইংরেজি বাংলা অনেকটা মিক্সড হয়ে গেছে। তাহলে এখানে 1350 দিয়ে কাটলে 2, আর এখানে 3 রয়েছে, তার মানে এখানে 6 বছর, অর্থাৎ 6 বছরটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। 75 কোন সংখ্যার 25%? আচ্ছা 25%, তাহলে 150, 300, তার মানে 300 এর 25% হচ্ছে 75। ঘন্টায় x মাইল বেগে y মাইল দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে? তার মানে y জাস্ট উল্টে দিবেন, y এর x ঘন্টা। দুটি সংখ্যার লসাগু 36, গসাগু 6, একটি সংখ্যা 12 হলে অপর সংখ্যাটি কত? ভালোভাবে বুঝে নেবেন। লসাগু গসাগু ভাগ সংখ্যা, লসাগু কত, 36 গুণন 6 ভাগ একটি সংখ্যা দেওয়া আছে 12, 12 দিয়ে কাটলে কত হবে, 3, 3 6 18টা হচ্ছে অপর সংখ্যা। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। 60 থেকে 80 পর্যন্ত, অর্থাৎ এর মধ্যবর্তী বৃহত্তম এবং ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা দ্বয়ের গড় কত? তার মানে 60 থেকে 80 এর মধ্যবর্তী বৃহত্তম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা দ্বয়ের গড় বের করতে গেলে নিশ্চয়ই আমাদের মৌলিক সংখ্যাগুলো জানতে হবে, যে 60 থেকে 80 পর্যন্ত মৌলিক সংখ্যা কি কি রয়েছে, তাই না? আচ্ছা, তাহলে এখানে যদি আমরা দেখি, আসলে এখানে কথা রয়েছে যে মৌলিক সংখ্যাদের গড় বের করতে হবে। তাহলে সবচেয়ে বড় আর সবচেয়ে ছোটটা বের করলেই তো পাবো। তাহলে 80 এর কাছাকাছি আমাদের আছে কত, 79, এবং 60 এর কাছাকাছি আসে কত, এখানে আমাদের 60 থেকে, তাহলে 60 এর কাছাকাছি আছে কত, 61। তাহলে জাস্ট এই দুটা যোগ, 9 আর 1 10, 7 7 14, 140 ভাগ 2, ভাগ 2 করলে কত হবে, 70 হবে, আর এই 70টাই হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, বুঝতে পেরেছেন নিশ্চয়। ওকে, এরপরে আমাদের যেটা রয়েছে যে উয়ারি বটেশ্বর কোথায় অবস্থিত। আচ্ছা, আমাদের জিকে শুরু হয়ে গেল। উয়ারি বটেশ্বর অবস্থিত নরসিংদীতে। শুরু করছো, ও সরি। আচ্ছা, 86তম অস্কার পুরস্কার 2014 এর চলচ্চিত্র। আচ্ছা, 2014 যে প্রশ্নটি রয়েছে যুক্ত হচ্ছে 12 ইয়ার্স অ্যাজ স্লেভ, এটা হচ্ছে রাইট অ্যান্সার। নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? জীবাশ্ম জ্বালানি বলতে অবশ্যই মাটির নিচে থাকতে হবে, যেহেতু বায়োগ্যাস না, শুধু মাটির নিচে থাকতে হবে না, প্রাকৃতিকভাবে তৈরি হতে হবে। বায়োগ্যাসটা ওটা মনুষ্য মানুষ সৃষ্ট করে, তাহলে এটা বায়োগ্যাসটা রাইট অ্যান্সার। বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প কোনটি? এটা তিস্তা সেচ প্রকল্প। এরপর রয়েছে যে 2022 সালে বিশ্বকাপ ফুটবলে গোল্ডেন বল লাভ করেন কে? আচ্ছা, 22 সালে ফুটবলে গোল্ডেন বল লাভ করেন লিও মেসি। এর পরবর্তীতে রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমান সময়ের জন্য 2006 সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন কে? 2006 সালে শান্তিতে নোবেল পুরস্কার কে পেয়েছিলেন? এটাও আপনাদের জন্য একটা এইচডব্লিউ থাকলো, গুরুত্বপূর্ণ প্রশ্ন। আন্তর্জাতিক আদালতের বিচারক সংখ্যা কত? মাত্র 15 জন। আন্তর্জাতিক শিক্ষক দিবস কবে? আন্তর্জাতিক শিক্ষক দিবস পালন করা হয় প্রতি বছর 5ই অক্টোবর। তেঁতুলে কোন ধরনের অ্যাসিড থাকে? তেঁতুলে থাকে টার্টারিক অ্যাসিড, আপেল এবং টমেটোতে থাকে ম্যালিক অ্যাসিড। বিমস্টেকের সদর দপ্তর কোথায়? বিমস্টেক এবং সিরডাপ এই দুটো সদর দপ্তর হচ্ছে আমাদের বাংলাদেশ, ঢাকা। বাংলাদেশের কোন অঞ্চলে বরেন্দ্র ভূমি রয়েছে? নিশ্চয়ই রাজশাহী এবং নাটোর অঞ্চল। রাজশাহীটা হবে রাইট অ্যান্সার। সতীদাহ প্রথা
চালু করা হয়েছিল, এটাতে অ্যান্সারটা মানে খুব একটা আসে না, তবে বিলুপ্ত করা হয় কত সালে? 1829। এই প্রশ্নটি কিন্তু এসে থাকে। বাংলাদেশের রাজনৈতিক সমুদ্র সীমা কত নটিক্যাল মাইল? যেহেতু আমাদের সাগরের অংশ নটিক্যাল দিয়ে হিসাব করা হয়, 12 নটিক্যাল মাইলটা হবে আমাদের রাজনৈতিক সমুদ্র সীমা। তবে এই প্রশ্নটা কিন্তু বিভিন্নভাবে আসে, এখানে সাবধান হতে হবে, মহীসোপান রয়েছে। যখন বলবে যে বাংলাদেশের রাজনৈতিক সমুদ্র সীমা কত, তখন হবে 12 নটিক্যাল মাইল। আবার এই প্রশ্নটা আরেকভাবে আসে যে অর্থনৈতিক সমুদ্র সীমা কত, তখন কিন্তু হবে আবার 200 নটিক্যাল মাইল। এই জিনিসগুলো কিন্তু একটু ভালোভাবে আপনাকে পড়তে হবে, বুঝতে হবে। এছাড়া যখন আবার মহীসোপান আসবে, তখন আবার আরেকটা অ্যান্সার হবে। প্রশ্নটা খুব ভালোভাবে আপনাকে বুঝতে হবে, প্রশ্ন বুঝতে পারলেন তো অ্যান্সারটা কারেক্ট করতে পারলেন। ইবোলা ভাইরাস এর উৎপত্তিস্থল কোথায়? কঙ্গোতে উৎপত্তি হয়েছিল। ইউনিসেফ 2014 সালের প্রতিবেদন অনুযায়ী বাল্যবিবাহের শীর্ষ দেশ কোনটি ছিল? বাল্যবিবাহের শীর্ষ দেশ ছিল আফ্রিকার দেশ নাইজার। নায়াগ্রা জলপ্রপাত কোথায় অবস্থিত? কানাডার সাথে। কানাডাতে আছে, নিশ্চয়ই আছে। কানাডা যুক্ত কোথায় রয়েছে? কানাডা যুক্ত। এভাবে মনে হয় কানাডা যুক্ত নায়াগ্রা, তার মানে যুক্তরাষ্ট্র আর কানাডা। কীটপতঙ্গ সম্পর্কিত বিদ্যা কোনটি? এন্টামোলজি। এন্টামোলজিটা হচ্ছে কীটপতঙ্গ সংক্রান্ত বিদ্যা। সাবান তৈরির সময় উপজাত হিসেবে পাওয়া যায় কি? শীতের সময় যেটা সবচেয়ে বেশি ব্যবহার করতে হয়, গ্লিসারিন। বিশেষ করে ম্যাডামরা জিনিসটা বেশি ব্যবহার করে, শরীরটা নরম রাখে। বর্তমান সময়ে আসার মতো আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে সার্ক কোন বছর প্রতিষ্ঠিত হয়? এটি 1985 সনে প্রতিষ্ঠিত হয়েছে। সিরডাপের সদর দপ্তর কোথায়? কিছুক্ষণ আগেও বলছি, সিরডাপের সদর দপ্তর হলো ঢাকাতে। এইচটিটিপি এর সংক্ষিপ্ত রূপ কি? না, এটা একটু ভুলভাবে আছে যে এইচটিটিপি এর বিস্তারিত রূপ কোনটি। হ্যাঁ, এইচটিটিপির সংক্ষিপ্ত রূপ তো নিজেই, এইচটিটিপি নিজেই তো সংক্ষিপ্ত। যে এইচটিটিপি এর ফুল ফর্ম কি? এটা যদি হয় হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, অর্থাৎ ক নাম্বারটি। বাংলাদেশের কোন অঞ্চলকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয়েছে? সুন্দরবন। বাংলাদেশে জাতিসংঘের কততম সদস্য? জাতিসংঘের সদস্য 136তম। বাংলাদেশের রেলওয়ে সর্ববৃহৎ কারখানা কোথায়? সর্ববৃহৎ কারখানা হচ্ছে সৈয়দপুর। সর্বশেষ প্রশ্ন, বাংলাদেশের প্রাচীনতম নগর কেন্দ্র কোথায়? এটা আমরা পোস্টে দিয়েছিলাম, এটি হচ্ছে পুন্ড্রবর্ধন অথবা পুন্ড্রনগর অথবা বর্তমান মহাস্থানগড়। প্রিয় শিক্ষার্থী, আপনারা যে যেখান থেকে এতক্ষণ আমাদের এই গুরুত্বপূর্ণ ক্লাসে যুক্ত ছিলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ পাক আপনাদের সবাইকে অনেক ভালো রাখুন, সুস্থ রাখুন এবং নিরাপদে রাখুন, এই প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের ক্লাসটি। আল্লাহ হাফেজ।